2026-এ যে তৃণমূল যাচ্ছে সেই দেওয়াল লিখনটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। কিন্তু যারা ভাবছেন যে এত কিছু হওয়ার পর লড়াইটা খুব আসানিসে জিতে যাবে, সেটা কিন্তু মোটেই নয়। একটা শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করা হবে এবং এখনও অবধি যে ইঙ্গিত উঠে আসছে সেটা থেকে স্পষ্ট 2021-এর যে ফর্মুলা, যেটা টেস্টেড এবং সেটাকে কাজে লাগিয়ে যেটা গিয়েছিল, সেটাকেই নতুন মোড়কে আবারও ছাড়া হচ্ছে। আবারও বেশ কিছু ট্রোজান হর্স, এবং সেটা একটা আত্র নয়, 5খানা ফর্মুলা বার করা হয়ে গেছে, যেটা দিয়ে বিজেপির মধ্যে দ্বন্দ্ব লাগানো হবে এবং সেই দ্বন্দ্বের ফাঁক গলে সেই দ্বন্দ্বগুলোকে কাজে লাগিয়ে আবারও 26-এ বাজিমাত করার একটা চেষ্টা করা হবে। এবং এবারে যে পরিকল্পনাটা হয়েছে সেটা কিন্তু 21-এর থেকেও মারাত্মক। এখন থেকে যদি গেরুয়া শিবির এটা নিয়ে সাবধানতা অবলম্বন না করে, এই জায়গাগুলো এখন থেকে ডিটেক্ট করে যদি তার ট্রিটমেন্ট না করে, তার ফল 26-এ কিন্তু আবারও ভুগতে হবে এবং ওই ভালো খেলিয়া পরাজিত হওয়ার তকমা নিয়ে আবারও বিরোধী আসনেই কিন্তু বসতে হবে। কেন বলছি? আপনাদের এক এক করে আমি 5টা পয়েন্ট দেখাই, তাহলেই আপনাদের কাছে পিকচারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, রিসেন্টলি যেসব কন্ট্রোভার্সি হয়েছে তার মধ্যে সবথেকে বেশি যেটা রাজ্য রাজনীতিকে চমকে দিয়েছে সেটা হচ্ছে রাজীব কুমারকে নিয়ে দিদিমণির অবস্থান। আপনারা জানেন যে মেসি কাণ্ড হওয়ার পর, মেসি ম্যাসাকার হওয়ার পর এই রাজীব কুমারকে শোকজ করা হয় এবং তার আন্ডারে এক অফিসারকে সাসপেন্ড করা হয়। কিন্তু এখানে এই যে শোকজটা করা হলো, এটা নিয়েই সকলে চমকে গেছে। কেন চমকে গেছে? তার কারণ হচ্ছে এই রাজীব কুমার আর কিছুদিনের মধ্যে রিটায়ারমেন্ট তার। আগামী 31শে জানুয়ারি 2026 তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন এবং তার জায়গায় নতুন কেউ একটা দায়িত্বে আসবে। কিন্তু রাজীব কুমার পদে থাকুন চাই না থাকুন, একটা বড় অংশের ধারণা যে এই রাজীব কুমারের অভিজ্ঞতাকে ডেফিনেটলি দিদিমণি কাজে লাগাবে। কিন্তু তার আগে এই শোকজের পর আর কিছু শাস্তি ফাস্তি হবে না, কিন্তু রিটায়ারমেন্টের আগে এই যে শোকজটা তার সার্ভিস রুল বুকে রয়ে গেল, সেটা কিন্তু মারাত্মক এফেক্ট করবে। এখন এই জায়গাটা হলো কেন? দুটো থিওরি কাজ করছে। নাম্বার 1 থিওরি হচ্ছে যে দিদিমণির সঙ্গে রিসেন্টলি রাজীব কুমারের একটা মনোমালিন্য হয়েছে এবং সেই জায়গা থেকে তার কাজে অখুশি হওয়ার জন্যই এই স্টেপটা নেওয়া হয়েছে। সত্যিই কি তাই? যদি সেটাই করা হতো, এত বড় ইনসিডেন্ট, পুরো ইনসিডেন্টটাই রাজীব কুমারের কাঁধে চাপিয়ে তাকে কিন্তু সরিয়ে দেওয়া যেত। সেটা কিন্তু করা হয়নি। তাহলে তাহলে এই শোকজটা করা হলো কেন? এই শোকজটা করা হলো তার জন্য 2 নম্বর যে থিওরিটা ভাসছে, যেটার সঙ্গে অনেক রাজনৈতিক বিশ্লেষকই সহমত হচ্ছেন, সেটা হচ্ছে যে কোথাও একটা দেখানো যে রাজীব কুমারের সঙ্গে দিদিমণির দূরত্ব তৈরি হয়েছে এবং সোজা কথায় এটা গেরুয়া শিবিরকে টোপ দেওয়া যে দেখো, আমার একদিন কাছের লোক ছিল, তার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, সে রিটায়ারমেন্ট করছে, এবার পারলে তোমরা ওকে নিয়ে নাও, তোমাদের মতো করে কাজে দেখাও। অর্থাৎ এক্ষেত্রে একটাই বার্তা যে ছদ্মভাবে কিন্তু কাজটা হবে। ঠিক যেভাবে 2021-এ হয়েছিল, নিজের বিশ্বস্ত বেশ কিছু সেনাপতি, অনুগামী সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেইভাবেই এই ফর্মুলাটা আর খাবে না। কেননা কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে ওই আমি যে এলাকায় থাকি সোনারপুর, সেখানেই একজন নেত্রী এবং তার স্বামী নেতাকে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। বিজেপি 2021 থেকে ঠেকে শিখেছে, আর ওইগুলো খাচ্ছে না। সুতরাং সেই জায়গা থেকে এবার রাজীব কুমারের মতো একটা নামকে পাঠানোর চেষ্টা হচ্ছে। সত্যিই কি তাই? কেন উঠছে এই প্রশ্নটা? উঠছে তার কারণ হচ্ছে এই রাজীব কুমারকে যখন সিবিআই অ্যারেস্ট করতে গিয়েছিল, তাকে ইন্টারোগেট করার দরকার আছে, তখন খোদ সেখানে দিদিমণি পৌঁছে গিয়েছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি ধর্নায় বসে গিয়েছিলেন, রাস্তাঘাট অচল করে দিয়েছিলেন। তাহলে সেই রাজীব কুমার তার দিদিমণির এই ধর্নার জন্যই কি তখন বেঁচে গিয়েছিলেন? বেশ কিছুদিন নাকি লুকিয়ে থাকতে হয়েছিল রাজীব কুমারকে, এবং তারপর যখন মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে তিনি রক্ষা কবচটা পেলেন, তখন তিনি সামনে এলেন এবং সিবিআইকে ফেস করলেন। তারপর আর কোথাও কোনো রকম কিছু এগোয়নি। অনেকেই এটা নিয়ে এখনও প্রশ্ন করেন এবং সো কল্ড যে সেটিং থিওরি আছে তার একটা বড় এক্সাম্পল হিসেবে এটাকে ব্যবহার করেন। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে কি দিদিমণি ওই ধর্ণা করে আটকে দিয়েছিলেন সমস্ত কিছু? না। যেটা ভেতরের খবর বা যেটা শোনা যায়, আবারও দেখুন, এগুলো কারুর সামনেই তো হয় না, আমার সামনেও হয়নি, আপনার সামনেও হয়নি, সুতরাং এর কোনো প্রমাণ নেই। কিন্তু যেটা শোনা যায় যে এই মুহূর্তে ভারতের সুরক্ষার জন্য একজন সর্বোচ্চ স্তরে থাকা একজনের বদান্যতায় এবং এই মুহূর্তে এই ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় একজন মুখ্যমন্ত্রী, যাকে ভবিষ্যতে মানুষ প্রধানমন্ত্রী দেখতে চাইছে, তার সঙ্গে একটা সম্পর্ক থাকার কল্যাণেই কিন্তু সেই যাত্রায় রাজীব কুমারের উপর বড় ফাঁড়া নেমে আসেনি। আর সেই জন্য এবার ব্যাপারটাকে 2-2 4 করা হচ্ছে এবং সেই জায়গা থেকে রাজীব কুমারকে কি এই দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ওখানে যাও, ওখানে গিয়ে কিছু ইনফরমেশান নিয়ে এসো, ওখানে যাও, ওখানে গিয়ে কিছু ইনফরমেশান দিয়ে দাও, যাতে করে বিভ্রান্তি তৈরি হয়। এই জায়গাটা নিয়ে কিন্তু
খুব খুব একটা কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে। এবং সেই জায়গায় সত্যিই যদি নরম পন্থা মনোভাব দেখা যায় গেরুয়া শিবিরের তরফ থেকে, তাহলে কিন্তু তাদেরকে ভুগতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, আর একটা জিনিস আপনারা দেখছেন যে রিসেন্টলি কিছু নেতা, কিছু মন্ত্রী শাসক দলের অভ্যন্তরে তারা এমন কথাবার্তা বলছেন যাতে রাজ্য সরকারের অস্বস্তি বাড়ে। এবং রিসেন্টলি আপনারা দেখেছেন হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, অথচ এখনও বহাল তবিয়তে তিনি কিন্তু রয়ে গেছেন এমএলএ হিসেবে। এই বাবরি মসজিদ তৈরির কথা 1 বছর আগে বলেছিলেন, কিন্তু তখন তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি। এখন হঠাৎ করে 15 দিন আগে স্টেপ নেওয়া হয়েছে। ঠিক সেই একই জায়গায় যাচ্ছেন রাজ্যের মৎস্যমন্ত্রী, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, সেখানকার এমএলএ। তিনি এখানে বিদ্রোহী হয়ে উঠেছেন এবং এই জায়গা থেকেও মনে করা হচ্ছে ঠিক 2021-এর ছকটা হচ্ছে। অনেকেরই এখন শ্বাস বন্ধ হয়ে আসবে, যেভাবে সরকারটা চলছে সেটা মেনে নিতে পারছেন না, যেভাবে হিন্দুত্বের অপমান হচ্ছে মেনে নিতে পারছে না। কোথাও গিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা, এদেরকে ওইদিকে শিফট করে দাও, ওইদিকে ফিট করেই দাও, তারপর সময় সুযোগ বুঝে ওদিকে যা ড্যামেজ করার করে দাও, এবং এবং তারপর যখন দরকার পড়বে এদিকে আবার ঝাঁপ দিয়ে দাও। সেই টোপটা কি আবার দেওয়ানো শুরু হয়েছে? নাহলে হঠাৎ করে এরা এইভাবে বিদ্রোহী হয়ে উঠছেন কেন? এবং এই বিদ্রোহী হয়ে ওঠার পরেও ভালো করে খেয়াল করে দেখুন, ঘাসফুল শিবিরের তরফ থেকে এদের জন্য কোনো কড়া বার্তা, কোনো মেসেজ, কোনো শোকজ, কোনো সাসপেনশন, নাথিং। তাহলে এটা কি পুরোটাই ছক করা হচ্ছে? আবারও বিভ্রান্তি, আবারও এই মরীচিকা তৈরির চেষ্টা করা হচ্ছে? এই প্রশ্নটা উঠে যাচ্ছে। 3 নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপির অভ্যন্তরে কিছু নেতা রয়েছেন বা কিছু নেতা তৈরি হয়েছেন যাদেরকে কাজে লাগানো। কীরকম নেতা? একসময় এদের সঙ্গে ঘাসফুল শিবিরের খুব দহরম মহরম ছিল এবং এরা খুব একটা বড় পজিশন হোল্ড করত। সেই জায়গা থেকে 2021-এও এরা যে কাজ করেছে, দলের অভ্যন্তর থেকে এদের এদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সেখানে পার্টির অনেকটা ক্ষতি হয়ে গেছে, এবং সেটা বুঝে এদেরকে আজকাল সাইড করে দেওয়া হচ্ছে। যাদেরকে সাইড করে দেওয়া হচ্ছে তারা প্রবলভাবে বেঁচে থাকছে কোথায়? না ওই শাসকপন্থী ইউটিউবারদের কাছে, ওই শাসকপন্থী মিডিয়াতে দেখবেন এদের খবর বড় বড় করে দেওয়া হবে। এবং শাসক দলের যারা মুখপাত্র, শাসক দলের যারা শীর্ষ নেতা আছে, এদের জন্য কেঁদে একদম বুক ভাসিয়ে ফেলবেন যে দেখো এরা এত ভালো, এরা এত সৎ, এরা এত করেছে বিজেপির জন্য, তাও বিজেপি এদেরকে এরকম করে দিচ্ছে। আর বিজেপিটাকে যারা সর্বনাশ করে দিচ্ছে, যারা যারা এখন এই সামনে এসে মাতব্বরি করছে, তারা তো আদি বিজেপি ছিল না। তাদেরকে পজিশন দিতে গিয়ে এদেরকে সাইড করে দেওয়া হচ্ছে। এবং এই নেতাদের কথা ভালো করে খেয়াল করে দেখুন, এরা যে কথাগুলো বলছে তাতে আখেরে কার লাভ হচ্ছে? বিজেপির লাভ হচ্ছে নাকি শাসক দলের লাভ হচ্ছে? এরা বিজেপির অভ্যন্তরে থেকে এমন মন্তব্য করে দিচ্ছে যাতে যে হিন্দু ভোটটা কনসলিডেট হওয়ার কথা ভাবছে, যারা বিজেপির ছাতার তলায় আসতে চাইছে, একসাথে থাকতে চাইছে, সেখানে একটা স্প্লিট তৈরি হয়ে যাচ্ছে, সেখানে একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। এর সঙ্গে যেটা তৈরি হয়েছে, নব্য আর একটা নেতা যারা অনেক মনের আশা নিয়ে দল জয়েন করেছিলেন, কিন্তু এসে বুঝেছেন এটা কোনো আঞ্চলিক পার্টি নয়, এটা একটা রেজিমেন্টেড পার্টি। এবং এখানে যদি কোনো পুরস্কার পেতে হয়, ফল পেতে হয়, তাহলে পরিশ্রম করতে হবে, বিনা পরিশ্রমে কিছু পাওয়া যাবে না। এবং তারপর পার্টি যখন রেকগনাইজ করবে তখনই সেই পুরস্কারটা পাওয়া যাবে। এবং সেটার জন্য কিন্তু দীর্ঘ সময় রাজনীতিটা করতে হবে। এলাম, দেখলাম, জয় করলাম, পেয়ে গেলাম না, এটা এই পার্টিতে হয় না। ফলে অনেকেরই ধৈর্যের বাঁধ ভাঙছে এবং এরা কিন্তু সরাসরি শাসক দলের সঙ্গে সংস্পর্শে নেই, কিন্তু ওই ধৈর্যের বাঁধটা ভেঙে যাওয়ার জন্য এরা এমন আলপটকা মন্তব্য করতে শুরু করেছেন যাতে পার্টির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, 2026-এর মিশনটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই সব ব্যক্তিদের চুজ করে নিয়ে তাদের পিছনে কিন্তু এই নিজেদের অনুপ্রাণিত মিডিয়া, ইউটিউবার সবাইকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের মাধ্যমে যে বার্তাটা বার করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যেটা যেটা আলটিমেটলি 2026-এর বিজেপির যে মিশন রয়েছে বাংলা নিয়ে, সেটা ক্ষতিগ্রস্ত হবে। এই জায়গাটা যদি আটকানো না যায়, এদেরকে যদি সেন্সার করা না যায়, এদেরকে যদি মিডিয়ার সামনে থেকে হটানো না যায়, এদের এই বক্তব্য 2026-এর আগে আরও ব্যাপকভাবে ব্যবহার হবে এবং সেটা কার্যত বিজেপির জন্য বুমেরাং হবে। আর একটা জায়গা তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে যে দলের বিভিন্ন নেতার মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। এবং এটা শুরু করেছেন খোদ দিদিমণি। দেখবেন এখন দিদিমণি কোনো সময় বিজেপিকে অ্যাটাক করে না, বারবার যেটা অ্যাটাক করছেন অমিত শাহজিকে, এবং একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে অমিত শাহজি প্রচণ্ড খারাপ কাজ করছেন, তিনি নরেন্দ্র মোদীকেও ধোঁকা দিতে পারেন, নরেন্দ্র মোদীর জন্য তিনি সর্বনাশ করে দিতে পারেন, এমন একটা জায়গা। অর্থাৎ দুই নেতা, দুই গোষ্ঠী, দুই শিবির এরকম তৈরি করে দেওয়ার চেষ্টা। এবং এটা শুধু কেন্দ্রীয় স্তরে নয়,
রাজ্য স্তরের মধ্যেও এই বিভাজনটা করা হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য এতদিন যে ছিলেন, তিনি দারুণ হয়েছে, এতদিন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেই শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা শুরু করেছেন, তাদের মধ্যে স্প্লিট করার চেষ্টা করা হচ্ছে। এর আগে ছিল সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দুজনে যেই কাছাকাছি চলে এসছেন, কোনো রকম দ্বন্দ্ব নেই, সমস্ত কিছু করে এক জায়গায় করে লড়তে হবে, আবার দ্বন্দ্ব করার চেষ্টা করা হচ্ছে। এই যে একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠী লাগিয়ে দেওয়া, একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠী তৈরি হয়ে যাচ্ছে, এরকম একটা ছবি তৈরি করে দেওয়া। আরএসএস গোষ্ঠী বলা হচ্ছে, আদি গোষ্ঠী বলা হচ্ছে, এরকম বিভিন্ন রকম গোষ্ঠী তৈরি করে দেওয়া হচ্ছে, যেটা আখেরে কিন্তু বিজেপির মধ্যে নেই, কিন্তু এই জায়গাটা কনফিউশনটা তৈরি করে দেওয়া হচ্ছে। যখনই তৈরি করে দেওয়া হচ্ছে, বিশেষ করে দক্ষিণপন্থী রাজনীতি সবসময় নেতাকেন্দ্রিক হয়। প্রত্যেকেই তার উপরে একজন নেতাকে ধরে নেন যে এই নেতা যেটা বলবেন সেই অনুযায়ী আমি কাজ করব। এটা ওই অন্যরকম সিস্টেম যেটা বামপন্থীদের আছে, ওই রকমভাবে রাজনীতি হয় না। এখানে কিন্তু এই দাদা ধরেই রাজনীতি হয়, বা দাদা বা দিদি, একজন নেতা বা নেত্রী ধরে রাজনীতিটা হয়। তো এই জায়গাটা করে দিয়ে এই যারা অনুগামী আছে তাদের মধ্যে একটা লড়াই লাগিয়ে দেওয়া, নিজেদের মধ্যে একটা ঐক্যে ফাটল ধরিয়ে দেওয়া, এবং সেই জায়গাটা কিন্তু অনেকাংশে কাজ করছে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে সেটা হচ্ছে যে, অত্যন্ত দুঃখজনক হলেও বিজেপির একদম নিচু তলার যারা কর্মী রয়েছেন তাদের একটা বড় অংশ, তাদেরকে হয় সরাসরি নিজেদের পেরোলে নিয়ে চলে আসা হয়েছে। আবারও বলছি, এটা কিন্তু সবাই নয়, এটা সবাই নয়। সবাই যদি হতো তাহলে বিজেপি আজকে বাংলায় যেখানে ছিল সেখান থেকে এখানে আসতে পারতো না। বিজেপি আজকে বাংলায় যে এখানে পৌঁছেছে, সেটার জন্য নেতারা যেরকম যতখানি তার ক্রেডিট আছে, তার থেকে অনেক 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 বেশি ক্রেডিট আছে এই কর্মীদের। এই কর্মীরা হাল না ছেড়ে যেখানে কেউ জেতার আশা করেনি সেখানে আপ্রাণ লড়াইটা দিয়েছেন বলে এই জায়গায় এসেছেন। সুতরাং আমি সেই সব ডেডিকেটেড কর্মীদের কথা বলছি না, কিন্তু একটা অংশ আছে যারা রাজনীতিটা করতে এসেছেন কিছু পাওয়ার লোভে, এবং তাদেরকে কাজে লাগানো হচ্ছে। আর আরেক শ্রেণীর কর্মী রয়েছে, ওই বললাম দাদার অনুগামী, একটা বিশেষ শ্রেণীর অনুগামী। তার দাদা যখন সাইড হয়ে গেছে, পার্টি সাইড করে দিয়েছে, তারা দেখছে তাদের করে কমে খাওয়ার জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে, এই জায়গাটাকে কাজে লাগানো হচ্ছে। এদের চিনবেন কি করে? এদের চেনা খুব সহজ। এদের চেনা সহজ এই কারণেই, দেখবেন যারা এই মুহূর্তে বিজেপিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং 2026-এ ফ্রুটফুল রেজাল্ট করাতে পারে, মানুষের আস্থা যাদের উপর আছে, এরা গিয়ে বেছে বেছে তাদেরকে অ্যাটাক করবে, এমন কথাবার্তা বলবে, এমন অপমানজনক কথাবার্তা বলবে যেন এরাই সর্বনাশটা করে দিচ্ছে। এবং শুধুমাত্র নিজের দলের নেতারা না, ধরুন অন্যান্য জায়গাতেও যারা কাজ করছে, যেমন সোশ্যাল মিডিয়া, আমাদের মতো যারা কাজ করছেন, সেখানে যারা এই কাজটা করছেন যে আলটিমেটলি বিজেপির ভালো হয়, বিজেপি ক্ষমতায় আসতে পারে, এই রাজ্যে পরিবর্তন হয়, দেখবেন তাদেরকেও এরা ওই ছদ্ম বিজেপি সেজে গিয়ে একদম রুচিহীন আক্রমণ করবে। এদের মুখের ভাষা, এদের বাকি সব কিছু দেখলেই বুঝে যাবেন এরা কারা। কেন এই জায়গাটা করছে এই কারণেই, কেননা তারা খুব ভালো করে জানেন বিজেপি যদি এই রাজ্যে আসে তাহলে ওই করে কমে মেরে যে খাওয়াটা হচ্ছে না, এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এই রাজ্যে যদি তৃণমূলটা থেকে যায় তাহলে ওই সেটিং করে ওখান থেকেও কিছু আসবে, প্লাস পার্টির তরফ থেকেও যে সব আসে সেখান থেকেও বেশ ভালো কিছু ভাগটাক বসানো যাবে। এদেরকে প্রচণ্ডভাবে অ্যাক্টিভেট করা হয়েছে, এবং এদের রমরমা এখন দেখবেন প্রচণ্ড রকম বেড়েছে। নির্বাচনের পর এদের কোথাও খুঁজে পাবেন না, দলের সাংগঠনিক কাজে এদের কোথাও খুঁজে পাবেন না। এরা হচ্ছে সব ওই ফেসবুক বিপ্লবী, হোয়াটসঅ্যাপ বিপ্লবী, শুধু ছবি দেয় নেতাদের সঙ্গে আর নিজের গুরুত্ব বোঝানোর চেষ্টা করে। কিন্তু এই সেগমেন্টটাকেও কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে এবং তারা কাজে লাগছে। তো এই যে 5টা সেগমেন্ট বললাম, এই 5টা সেগমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং আগামী দিনে এইখান দিয়ে বিশাল বড় ফাটল তৈরি করার চেষ্টা করা হবে। কেননা শাসক দল খুব ভালো করে বুঝে গেছে তাদের নতুন করে দেওয়ার কিছু নেই। তারা যদি বলেন যে আমাদের আরো 5 বছর সুযোগ দাও, তোমার এলাকার রাস্তাঘাট করে দেবো, লোকে প্রশ্ন করছে এই 15 বছরে করনি কেন? আমাকে সুযোগ দাও, তোমার এখানে চাকরির ব্যবস্থা করে দেবো। আরে ভাই, তোমার আমলে সরকারি চাকরি যারা পেয়েছিল তাদেরকে টাকা ফেরত দিতে হচ্ছে, তাদের আবার নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, তোমরা দেবে সরকারি চাকরি। লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেবো। লক্ষ্মীর ভাণ্ডার তুমি থাকো চাই না থাকো পাবোই, যে কোনো সরকার আসবে এখন লক্ষ্মীর ভাণ্ডার দেবে। বরং লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তোমরা যে আরজিকর কাণ্ড করছো, কসবা কাণ্ড করছো, অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছো, সেই জায়গা থেকে মহিলা সুরক্ষা কোথায়? সুতরাং এই সমস্ত সেগমেন্ট থেকে এদের ভোট বাড়ানোর কোনো জায়গা নেই। নতুন হিন্দুত্বের তাস খেলার চেষ্টা করছে, সেখানেও মানুষ বলছে, রিজেক্ট করছে যে না, তোমরা যেটা করছো সেটা ছদ্ম জায়গা। আলটিমেটলি তোমাদের যদি হিন্দুদের জন্য কিছু করার হতো তাহলে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো যখন কাণ্ড হতো তখন সেখানে কড়া অ্যাকশন হতো, সেটাকে বহিরাগতরা করছে বলে চাপা দেওয়ার চেষ্টা করতে না। তারপর অনেক দিক থেকে চাপটা খেয়ে এখন শাস্তির ব্যবস্থা হয়েছে, কিন্তু সেখানেও তো ফাঁসি করাতে পারোনি।
সুতরাং এদের কিন্তু নতুন করে দেওয়ার কিছু নেই, নতুন কোনো এজেন্ডা নেই, নতুন কোনো পয়েন্ট নেই। তাহলে ভোটটা বাড়বে কি করে? ভোটটা বাড়বে একটাই জায়গা থেকে, সেটা হচ্ছে হিন্দু ভোট যেটা কনসলিডেট করছে সেটাকে যে কোনো ক্র্যাক করো, এবং সেইখানে ফাটল তৈরি করে সেই ফাটল দিয়ে ঢুকে ছুঁচে ঢুকে ফাল হয়ে বেরো। এবং সেই জন্য ট্রোজান হর্স কিন্তু তৈরি করার আপ্রাণ চেষ্টা চলছে। এটা যদি গেরুয়া শিবির আটকাতে না পারে, এটা যদি ভালোভাবে ট্যাকেল করতে না পারে, হ্যান্ডেল করতে না পারে, তাহলে আবারও বলছি 2021-এর মতো ভালো খেলিয়া পরাজিত ওই বিরোধী আসনেই বসতে হবে। এবং তারপর এই রাজ্যে আর বিজেপিটা করা যাবে কি না, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, এবং প্রশ্নটা আমি তুলছি না, খোদ বিজেপির যিনি সেনাপতি, যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনিই কিন্তু তুলে দিচ্ছেন। তাই নিশ্চিতভাবে বিজেপির চোখ থাকছে, কিন্তু বিজেপি কর্মী সমর্থক যারা, বিজেপিকে ভালোবাসেন যারা, বিজেপির হাত ধরে এই রাজ্যে পরিবর্তন চান যারা, তাদেরকে এই বিষয়ে সাবধান করতে হবে এবং নিজের নেতাদের কাছে এই সংক্রান্ত কোনো রকম কিছু চোখে পড়লে ডেফিনেটলি রিপোর্ট করতে হবে, এবং সেটা যাতে এক্সিকিউট হয় সেটার ব্যবস্থা করতে হবে। না হলে 26-এর পর কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কি বলবেন? যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।